আগামী 23 জানুয়ারি বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা তিনি প্রকাশ্যে আসবেন, অর্থাৎ দেশ থেকে চলে যাবার পর তিনি এই প্রথমবার সংবাদ সম্মেলন করবেন এবং সেটা হবে দিল্লির কোনো একটা জায়গায়। ভারতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি গৌতম লাহোরি তিনি একটা ভিডিও বার্তায় বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি প্রকাশ্যে আসবেন। আগামী 23 তারিখে সম্মেলন হবে, যে প্রথম শেখ হাসিনা ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মিলিত হবে। ফলে এবং সেটা লাইভ টেলিকাস্ট হবে। কি বলছেন সেটা একটা বড় কৌতূহল থাকবে সকলের। যদিও এখনো এই তথ্যের কোনো সত্যতা আমরা পাইনি এবং পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো, তবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো মাধ্যম থেকে আমরা এখনো সেই বার্তা পাইনি এবং আমাদের ব্যক্তিগত সোর্স থেকেও সেই বার্তা এখন অব্দি আসেনি। কিন্তু আমি ভাবতেছি বঙ্গবন্ধু কন্যার ভয়েস অর্থাৎ অডিও এটাই নিতে পারে না রাজাকারের বাচ্চারা। বঙ্গবন্ধু কন্যা যেই অডিও দেন এই অডিওকে কেন্দ্র করে সুদখোর ইউনূস একাধিকবার ভারতীয় সংবাদ মাধ্যম, ভারতের অথরিটি অর্থাৎ ভারতের সরকারের বিভিন্ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ তাদেরকে বারবার বলার চেষ্টা বলেছে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, শেখ হাসিনা বাইরে বসে কেন উস্কানি দিচ্ছে। সুদখোর ইউনূস গঙের যে অপকর্ম, যে নৈরাজ্য, এদের বিরুদ্ধে কথা বলার কারণে তার জবান বন্ধ রাখার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছিল সুদখোর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু তারা সেটা করতে পারেনি। ভারতবর্ষ স্পষ্ট বার্তা দিয়েছিল বঙ্গবন্ধু কন্যা তিনি ভারতে আছেন, তিনি তার ইচ্ছা অনুযায়ী কথা বলতে পারেন। ভারত একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র, তারা কখনোই কাউকে বাধা দিতে পারে না, কারণ বঙ্গবন্ধু কন্যা ভারতে রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় আছেন। আমি শুধু ভাবতেছি বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে এসে বক্তব্য দেন কিংবা প্রেস কনফারেন্সও করেন, ভাবতে পারেন রাজাকারের বাচ্চাদের কি হবে, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করার নেপথ্যের কারিগর, যারা ডলার খেয়ে বাংলাদেশটাকে নরক বানিয়ে ফেলেছে, তাদের মনস্তাত্ত্বিক জায়গাটা কি হবে, তাদের মনের মধ্যে কি ধরনের ভয়, শঙ্কা, ভীতি কাজ করবে। জুলাই জঙ্গিরা, তোমাদেরকে আবারও বলতেছি, বাংলাদেশ ষড়ঋতুর দেশ, কখন ঋতু বদল হয়ে যায় বলা খুবই মুশকিল। যে কোনো সময় যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য ওইটুক সামর্থ্য অর্জন করো, নয়তো পিটিয়ে পিঠের চামড়া ছিঁড়ে ফেলা হবে। এইটুক নিশ্চয়তা আমি দিতে পারি। বাংলাদেশের রাজনীতিতে এই জানুয়ারি মাসে অনেকগুলা ঘটনা ঘটবে, বিশেষ করে এই সপ্তাহে অনেকগুলা ঘটনা ঘটবে। কিছু বিষয় আমি আপনাদের মাথায় দিতে চাই, আপনারা একটু খেয়াল রাখবেন, দেখবেন অনেক কিছু আপনাদের চোখের সামনে উঠে আসবে, চলে আসবে, আপনারা নিজেরাই সেটা উদ্ঘাটন করতে পারবেন। বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছে, কি দিয়েছে কি দেয়নি সেটা আমি এখানে বলতে চাচ্ছি না, আপনারা ইউটিউব কিংবা গুগলে সার্চ করেন, সার্চ করে তার বক্তব্যটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন অনেকগুলো মেসেজ এই বক্তব্যে আছে। এদিকে 12 ফেব্রুয়ারি যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুদখোর ইউনূসের সাথে জামাত বৈঠক করেছে, যে বৈঠক কোনোভাবেই বিএনপি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে নেয়নি। বিএনপি এটাকে কোনোভাবেই ভালো চোখে দেখেনি। দেখা যাক বিএনপির প্রতিক্রিয়া আসলে কি হতে পারে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর 4 স্টার জেনারেল যারা আছে তাদের মধ্যে একটা ব্যাপক রদবদল হচ্ছে, অর্থাৎ বর্তমানে যারা আছে সেনাবাহিনীর 4 স্টার জেনারেল তাদের পরিবর্তন করা হচ্ছে, তাদের পদ পদবীকে ঘুরিয়ে পেঁচিয়ে, অর্থাৎ যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদেরকে পরিবর্তন করা হচ্ছে। এটাও কিন্তু একটা বিশাল বার্তা দেয়। কি বার্তা দেয়, কেন এই বার্তাগুলো আসতেছে, আপনারা খুব শীঘ্রই জেনে যাবেন। আমরা বলার চেষ্টা করব, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু আমরা আপনাদেরকে জানাবো। সব থেকে মজার বিষয়, বিএনপির একটা প্রতিনিধি দল 25 তারিখ অর্থাৎ চলতি মাসের 25 তারিখ শামা ওবায়েদ বিএনপির নেত্রী, তার নেতৃত্বে দিল্লি সফরে যাচ্ছে। ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ছাত্রদল স্লোগান দিয়েছিল না, বিএনপি ত্রিপুরা লং মার্চ করেছিল না, জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচি ঘোষণা করেছিল না, সেই বিএনপি কিছুদিনের ব্যবধানে এখন দিল্লিতে বৈঠক করতে যাচ্ছে। কই বাংলাদেশের তথাকথিত ভারত বিদ্বেষী জনতা, কই তথাকথিত বিএনপির সকল নেতারা, রুহুল কবির রিজভী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দুদু মিয়া, এখন ভারত বিরোধী কথা মাথায় আসে না? কি রিজভী সাহেব, আপনি তো আপনার বইয়ের শাড়ি পরিয়েছিলেন, ভারতীয় শাড়ি, এখন আপনার বইয়ের পুরাবেন না? সেটাও পুরান আমরা দেখি। দুঃখিত, আমি অশ্লীল ভাষায় বলতে বাধ্য হলাম, আমার নারী দর্শক যারা আছেন মাইন্ড করবেন না। এরা হচ্ছে গিয়া প্রথম শ্রেণীর নষ্ট। এই বিএনপির তথাকথিত কয়েকটা ভারত বিদ্বেষী নেতা আছে, এদের কাজই হচ্ছে ভারত বিরোধিতা করা, কিন্তু তাদের আব্বাজান, তাদের যে প্রধান তারেক রহমান ভারতের সাথে নিগোসিয়েশনের পর বাংলাদেশে এসেছে, এটা জামাত বারবার বলার চেষ্টা করছে। বিএনপির একাধিক নেতাও এটা বিশ্বাস করে। ভারতের সাথে সমঝোতা ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে সাহসটুকু পাচ্ছিলেন না এবং তিনি সেই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করেছেন। রিজভী সাহেব,
শাড়ি পরিয়েছিলেন, এখন বিএনপির প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছে বৈঠকের উদ্দেশ্যে, এখন আপনার বইয়ের আন্ডার গার্মেন্টস দয়া করে পুড়িয়ে দেবেন, পারলে আপনার মেয়েরটাও পুড়িয়ে দেবেন, কারণ আপনারা তো ভারতের কোনো কিছু পছন্দ করেন না। এখন ভারতের দল যাবে, সেই প্রতিনিধি দলের সবাইকে বয়কট করবেন না? তৌহিদি জনতা, জুলাই জঙ্গি বাচ্চারা, তোরা বয়কট করবি না বিএনপির প্রতিনিধি দলকে? ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারত বিদ্বেষ, ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন, কত কথা শুনলাম প্রত্যেকটা দল উইদাউট বাংলাদেশ আওয়ামী লীগ। এখন এই বাচ্চারা ভারত সফরে যাচ্ছে এবং জামাত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তার সাথে বৈঠক করেছে। লজ্জা থাকা উচিত, মিনিমাম লজ্জাটুকু রাজনীতি করতে হলে থাকতে হয়, এই লজ্জাটুকু এই চোরের বাচ্চাদের মধ্যে নাই। আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য, ব্যাকডোর বিভিন্ন চ্যানেলে বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান বিভিন্ন আন্তর্জাতিক মহলের সাথে যোগাযোগ করছেন, বিভিন্ন লবি মেনটেন করতেছেন। এখানে অবশ্যই ভারতীয় লবি আছে। কেন মেনটেন করতেছেন, কি চাচ্ছেন, কি হচ্ছে, সব ধীরে ধীরে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে কতগুলা ছক জাগানো হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। অনেকেই বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ তো নির্বাচন প্রতিরোধে কোনো ব্যবস্থা নেয়নি, বাংলাদেশ আওয়ামী লীগের কোনো ব্যবস্থা নিতে হবে না, বাংলাদেশের মানুষই ভোট কেন্দ্রে যাবে না। নিশ্চিত থাকেন আপনারা, একটা সিম্পল শতাংশের মানুষ তারা ভোট কেন্দ্রে যাবে, তারা উৎসব মুখর পরিবেশে ভোট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশে সেই প্রেক্ষাপট নাই। 40% সমর্থকের একটা দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন আয়োজন করা হবে, আর সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ অংশ নেবে স্বতঃস্ফূর্তভাবে, এটা ভাববার কোনো কারণ নাই। ওয়াকার প্রথম শ্রেণীর ক্রিমিনাল, দেখা যাক শেষ টাইমে এসে ইউনূসের সাথেও ক্রিমিনালি করতে পারে, বিএনপির সাথেও ক্রিমিনালি করতে পারে। নিজের জীবন রক্ষার একটা ব্যাপার তো আছে, তাছাড়া পরিবারের তো ব্যাপারটা থেকে যায়, সবার মাথায় তো আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব থেকে যায়, তাই না? আমাদের রাষ্ট্রপতির সাথে আজকে বাংলাদেশে যে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আছে তিনি টেলিকনফারেন্সে যোগাযোগ করবেন, এইখানেও একটা বিশাল বার্তা আছে। কি আছে না আছে এগুলা পরে বলবো আমি। অনেকগুলা ঘটনা ঘটতেছে এবং এই 7 দিনের মধ্যে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। আর একটা বার্তা বিএনপির উদ্দেশ্যে দিয়ে যায়, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবিধানিকভাবে অবৈধ, আইনগতভাবে অবৈধ। সংবিধানে 15 সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা বলে কোনো কিছু অবশিষ্ট নাই। এই সরকারটা সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের যে নিয়ম নীতি মেনে গঠিত হয়েছে প্রধান বিচারপতির স্বাক্ষরের মধ্য দিয়ে, এগুলা সব বোগাস। সো এই সরকার যদি সম্পূর্ণরূপে অবৈধ হয় এবং এই অবৈধ সরকারের আয়োজিত নির্বাচনে যেই সকল রাজনৈতিক দল অংশ নিচ্ছে, বিশেষ করে বিএনপি, মাথায় রাখবেন হতে পারে এই নির্বাচনের মধ্য দিয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, কিন্তু কদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন? 1996 সালে কিন্তু 17 দিনের মাথায় লাথি মেরে ক্ষমতার মসনদ থেকে তাড়ানো হয়েছিল, কিন্তু 2026 সালে এসে এই 17 দিন কতদিন পর্যন্ত টিকতে পারে মাথায় রাখা উচিত। প্রত্যেকটা রাজনৈতিক দলকে যারা এই নির্বাচনে অংশ নেবে, অদূর ভবিষ্যতে এই নির্বাচনকে রায়ের মাধ্যমে অবৈধ ঘোষণা করা হবে এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধে সব মৃত্যুদণ্ড হবে। পৃথিবীর কোনো শক্তি তাদেরকে রক্ষা করতে পারবে না। এটা বিএনপির জন্য একটা মেসেজ। বিএনপি যদি বাঁচতে চায় এই নির্বাচনকে বিএনপির বয়কট করতে হবে, অন্যথায় বিএনপি যদি ক্ষমতাতেও আসে সেই ক্ষমতাটাও হবে সম্পূর্ণরূপে অবৈধ, কারণ এখনো সংবিধান বাংলাদেশে বলবৎ আছে। যদি 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলা হয়, মুছে দেওয়া হয়, সেক্ষেত্রে তারা সবকিছু পরিবর্তন করতে পারবে। কিন্তু যেহেতু 72-এর সংবিধানের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, সেক্ষেত্রে সংবিধানকে লঙ্ঘন করার কোনো চান্স নাই, সেক্ষেত্রে সংবিধানকে অবমাননা করার কোনো প্রকার সুযোগ নাই। বিএনপি যা করছে, বিএনপির ফলাফল কখনোই ভালো হবে না। ক্ষমতায় আসেন, ওয়েলকাম, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তারেক রহমান, হোয়াটএভার যাই হোক হন, কিন্তু সেটা কতদিন টিকায় রাখতে পারবেন, কিংবা এই নির্বাচন আগামী দিনে যখন অবৈধ ঘোষণা হবে তখন সবগুলারে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। মাইন্ড ইট। যাই হোক, এ মাস আপনারা চোখ রাখেন, এ মাসে অনেকগুলা ঘটনা ঘটবে, এইটুক নিশ্চিতভাবে বলা যায়। নতুন অন্তর্বর্তী সরকার আসবে, আওয়ামী লীগ নির্বাচনে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে একটি সাজানো গোছানো একটা পাতানো নির্বাচন করবার ষড়যন্ত্র দেশে চলমান, এবং এই ষড়যন্ত্রটা শেষ পর্যন্ত চলতে থাকবে। কারণটা হচ্ছে এই যে গত 1.5 বছরে যে দেশের যে 12টা বাজিয়েছে, আওয়ামী লীগের যে 12টা বাজিয়েছে, এই সরকার যদি একটা নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন করে, তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কারণ গত 1.5 বছরে আওয়ামী লীগ বিপুল জনপ্রিয়তা, আমরা এই কথাগুলো বারবার বলছি। 24 অগাস্টে যখন আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী লীগের কিন্তু কোনো জনপ্রিয়তা ছিল না। সেই সময় জনপ্রিয়তা একদম শূন্যের কোঠায় নেমে গিয়েছিল।
শূন্যের কোঠায় নাম্বার কারণে আওয়ামী লীগ যদি ওই সময় একটা নিরপেক্ষ নির্বাচন দিত, 30টা আসন পেত কিনা সন্দেহ ছিল। কিন্তু গত 1.5 বছরে মানুষ দেখছে যে না, আওয়ামী লীগ ভালো ছিল। এই 1.5 বছরের বিএনপি জামাত সমর্থিত ইউনূস সরকার, সেনা সমর্থিত ইউনূস সরকার, সবার সমর্থিত ইউনূস সরকার কি দিচ্ছে, কি দিয়েছে? কিছু দেয়নি, এবং আসছে সরকারও কিছু দেবে না, এটি মানুষ ইতিমধ্যেই বুঝে গেছে। এবং আরেকটি বিষয় যে এই সরকার সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দেবে না, তাহলে তাদের পিঠের চামড়া থাকবে না, যে কারণে পালানোর জন্য হলেও একটি পাতানো নির্বাচন তাদের দিতে হবে, এবং দিয়ে ইউনূস এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের পালিয়ে যেতে হবে। কাজেই ইউনূস যখন একটি নির্বাচন দেবে না অন্তর্ভুক্তিমূলক কিংবা নিরপেক্ষ নির্বাচন, তখন কিন্তু বারবার একটি নতুন অন্তর্বর্তী সরকারের প্রশ্ন আসছে। এবং এটা বলতে পারেন যে 2006 সালের 7 সালের সেই 111 সরকারের মতো একটি সরকারের প্রশ্ন অনেকদিন ধরে প্রশ্নটা আছে। আবার নতুন করে গতকালকে নয়াদিল্লিতে এমন একটি প্রশ্ন এলো যে বাংলাদেশে যদি নতুন কোন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় এবং তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে, তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছে বলে দলটির নেতাদের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে জানানো হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে না। তাদের মতে এই সরকারের অধীনে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এটি ওয়াইজ ডিসিশন। আমি আগেই বলেছি যে ইউনূস সরকার অন্ততপক্ষে, ইউনূস পরিষদ অন্ততপক্ষে এমন নির্বাচন উপহার দেবে না যে নির্বাচনে আওয়ামী লীগের বক্সে ভরিয়ে দিল জনগণ ভোট দিয়ে, সেই নির্বাচন করে নির্বাচিত হওয়ার সুযোগ আওয়ামী লীগ অন্ততপক্ষে দেবে না। কারণ পিঠের চামড়া থাকবে না। এই পিঠের চামড়া থাকতে হলেও, এই পিঠের চামড়া বাঁচাতে হলেও আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি অগ্রহণযোগ্য নির্বাচন করতে হবে, এবং সেই দিকেই যাচ্ছে ইউনূস সরকার। শনিবার 17 জানুয়ারি ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও অ্যাক্টিভিস্ট আইনজীবী নিঝুম মজুমদার। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয়ে যে রিপোর্ট পেশ করেছিল, তার মধ্যকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই মূলত এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা 6টা থেকে শুরু হওয়া সংবাদ সম্মেলন চলে প্রায় দীর্ঘ 2 ঘন্টা। এই সময় তারা নিজেদের বক্তব্য তুলে ধরার পাশাপাশি দিল্লির সাংবাদিকদের নানা প্রশ্নেরও জবাব দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতিসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্টে তথ্যগত, আইনগত ও পদ্ধতিগত ভুলভ্রান্তি হয়েছে বলে মনে করছে আওয়ামী লীগ। পাল্টা যুক্তি দিয়ে এসব বিষয় তুলে ধরেন দলটির নেতারা। আইনগত বিষয়গুলো ব্যাখ্যা করেন ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের লিগ্যাল টিমের প্রধান ব্যারিস্টার নিঝুম মজুমদার। প্রসঙ্গত, জাতিসংঘের ওই রিপোর্টে গত বছর জানানো হয়েছিল 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্টের মধ্যে বাংলাদেশে অন্তত 1400 মানুষ নিহত ও হাজার হাজার মানুষ আহত হয়েছে বলে তাদের অনুসন্ধানে বের হয়ে এসেছে। তবে দিল্লি সংবাদ সম্মেলন থেকে ইন্টারন্যাশনাল ক্রাইম রিসার্চ ফাউন্ডেশনের দাবি, এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। এই সংখ্যার ভেতর অনেক গরমিল আছে বলে যেমন তারা মনে করছেন, তেমনি বিক্ষোভকারীদের হাতে শত শত পুলিশ কর্মী নৃশংস হত্যা ও খুনের ঘটনা রিপোর্টে খাটো করে দেখানো হয়েছে বলেও তাদের দাবি। বস্তুত আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত 1.5 বছরের মধ্যে এটাই ছিল ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনো নেতাদের প্রথম প্রকাশ্য সাংবাদিক বৈঠক। যাই হোক, আওয়ামী লীগ নেতাদের বলা যায় এটি প্রথম সংবাদ সম্মেলন। শুধু নয়াদিল্লিতে নয়, সারা পৃথিবীতেই মনে হয় এই প্রথম একটি সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে, কথা বলেছেন আগামী নির্বাচন নিয়ে, এবং এই যে আসছে নির্বাচন, এই নির্বাচনটি যে অবাধ হবে না, সুষ্ঠু হবে না, এটি বলেছেন। এর আগে নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন, এবং সাক্ষাৎকারে তিনি বিভিন্ন কথা বলেছেন। এমনকি আওয়ামী লীগের পেজে তিনি মাঝে মাঝে উপস্থিত হয়ে কথা বলেন। কিন্তু আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে এই প্রথম একটি সংবাদ সম্মেলন দেখা গেল, তাও 1.5 বছর পরে। মেঘে মেঘে বেলা বয়ে গেছে, আর মনে হয় দেরি করার সময় নেই। ইউরোপ আমেরিকা নয়, আমার মনে হয়, আমি ধারণা করি যে দিল্লি কিংবা কলকাতায় বাংলাদেশের পক্ষে কাজ করার প্রধান ভূমি হতে পারে এই মুহূর্তে। 1971 সালে যেমন বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব হয়েছে ভারতের মাটি থেকে, আজকে আবার সেই সময়টি এসেছে আমেরিকা কিংবা ইউরোপ থেকে নয়, দিল্লি কিংবা কলকাতা থেকেই বাংলাদেশের এই যে গণতন্ত্রহীনতা, এই যে একটা দখলদারিত্ব কায়েম হয়েছে, এই দখলদারিত্ব থেকে মুক্তির প্রধান কেন্দ্র হয়ে ওঠা উচিত। দেশে যদি কাজ করা নাই যায়, অ্যাক্টিভিজম যদি নাই করা যায়, যতক্ষণ পর্যন্ত দেশকে ম্যানেজ করে কার্যক্রম না করা যায়, ততক্ষণ পর্যন্ত দিল্লি থেকে হতে পারে, কলকাতা থেকে হতে পারে।
আমরা একটা দেশ স্বাধীন করে ফেলেছি কলকাতা থেকে পরিচালনা করে। কাজে আজকে কেন আমরা জঙ্গি মুক্ত করতে পারবো না? অবশ্যই করতে পারবো। কাজেই এই যে কর্মসূচিটা, এই কর্মসূচিটাকে সাধুবাদ জানাই, এবং সামনে আর কোনো গ্যাপ নয়, এখন থেকে কন্টিনিউ কর্মসূচি হোক, সেটি আমরা প্রত্যাশা করি। এবং অচিরে একটি নয়া তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হোক। এই যে 12 ফেব্রুয়ারি নির্বাচনটা যদি হয়ে যায়, আমি বারবার একটা কথা বলছি, এই নির্বাচনটা হয়ে যাওয়া মানে সব শেষ কথা নয়। এর আগেও আপনারা জানেন 1996 সালের 15 ফেব্রুয়ারি একটা কয়েকদিনের নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনটা হবার পরে অল্প সময়ের মধ্যে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সেই সময়ের বিএনপি সরকার নির্বাচন দিতে বাধ্য হয়েছিল। আজকে 12 ফেব্রুয়ারি পাতানো নির্বাচনে যাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া হবে, তাদেরকে পতন ঘটিয়ে আরেকটি নির্বাচন করা সম্ভব হবে না কেন? এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে এবং সত্যিকার অর্থে বাংলাদেশের যে অবস্থা করে দিয়েছে বিএনপি জামাত জোট সমর্থিত, সেনা সমর্থিত ইউনিট সরকার, সেই সরকারের মোক্ষম জবাব হবে সেই নির্বাচনটি।